উসমান হাদির খুনিরা ভারতে পালিয়ে যায়নি, তারা বাংলাদেশে আত্মগোপনে রয়েছেন। যেভাবে 5ই আগস্টের পর আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দেশের মধ্যেই আত্মগোপনে ছিলেন, এবার ফাঁস হলো সকল তথ্য, ফেঁসে যাচ্ছে সেনাপ্রধান। শরীফ উসমান হাদির হত্যাকারীরা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন, এমন একটি খবর গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর ও ভিন্ন তথ্য। 5ই আগস্টের পর আমরা যেমন দেখেছি আওয়ামী লীগের প্রভাবশালী এমপি মন্ত্রীরা দেশ ত্যাগ করেছে বলে গুজব রটলেও পরবর্তীতে তাদের ঢাকার বিভিন্ন বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল, ঠিক একই কায়দায় হাদির খুনিদের ক্ষেত্রেও ভারতে পলায়ন নাটক সাজানো হয়েছে, মূলত তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং অপরাধীদের নিরাপদে থাকার সুযোগ করে দিতেই এই মিথ্যা তথ্যটি সুকৌশলে ছড়িয়ে দেওয়া হয়েছে। জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্য এ বিষয়ে সরাসরি অভিযোগ তুলেছেন এবং বেশ কিছু যৌক্তিক প্রমাণ সামনে এনেছেন। তিনি বলেছেন, সাংবাদিক জুলকার নাইন যে দাবি করেছেন ঘটনার দিন সন্ধ্যাতেই খুনিরা ভারতের আসামে পৌঁছে গেছে, কিন্তু ভৌগোলিক এবং বাস্তবিকভাবে এটা একেবারেই অসম্ভব। হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল 12ই ডিসেম্বর ভর দুপুরে। ঢাকার জ্যাম পেরিয়ে ইমিগ্রেশন বা বর্ডার পার হয়ে ওই একই দিনে সন্ধ্যায় আসামের গুয়াহাটিতে পৌঁছানো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটি স্পষ্টত একটি সাজানো গল্প। সবচেয়ে বড় প্রমাণ হিসাবে সামনে এসেছে ঘাতক ফয়সালের বাবা মায়ের জবানবন্দি। মূলধারার গণমাধ্যম এবং আদালতের নথি বলছে, হত্যাকাণ্ডের দিন রাতে ফয়সাল ঢাকাতেই ছিলেন। তার বাবা মায়ের দেয়া তথ্য মতে খুনিরা ঘটনার পর প্রথমে আগারগাঁওয়ের বোনের বাসায় যায়, এরপর মিরপুরে এবং সর্বশেষে কেরানীগঞ্জে অবস্থান নেন। এমনকি জুরাইন থেকে নতুন সিম কার্ড সংগ্রহ করেন। অর্থাৎ যে সময় বলা হয়েছিল তারা ভারতে অবস্থান করছেন, ঠিক সেই সময় মূলত তারা ঢাকার একটি এলাকা থেকে অন্য এলাকায় আত্মগোপনের জায়গা খুঁজছিলেন। এই ঘটনাটি আমাদের 5ই আগস্ট পরবর্তী সময়ের কথা মনে করিয়ে দেয়। সে সময়ও শোনানো হয়েছিল অনেক নেতা নাকি বর্ডার পার হয়ে গেছে, কিন্তু পরে দেখা গেছে তারা আত্মীয়দের বাসায় বা বন্ধুদের বাসায় লুকিয়েছিল। হাদির খুনিদের ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ কোনো মহল হয়তো চাচ্ছে না যে খুনিরা ধরা পড়ুক, তাই জনগণের দৃষ্টি ভারতের সীমান্তের দিকে ঘুরিয়ে দিয়ে দেশের ভিতরে তাদের নিরাপদ আশ্রয়ের অবস্থান করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায় উসমান হাদির খুনিরা এখনো বাংলাদেশের মাটিতেই ঘাপটি মেরে বসে আছে, হয়তো আমাদের আশেপাশেই কোথাও তারা লুকিয়ে আছে। তাই ভারত পালানোর গুজবে কান না দিয়ে দেশের ভিতরেই চিরুনি অভিযান জোরদার করা প্রয়োজন। প্রশাসন যদি সঠিক জায়গায় নজরদারি দেন তবে খুব শীঘ্রই এই খুনিদের আইনের আওতায় আনা সম্ভব হবে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার একান্ত ব্যক্তিগত মতামত আপনি চাইলে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজিএফআই আছে, এটা আমার শক্ত অনুমান। প্রত্যেকটা জায়গায় ডিজিএফআই এর সিগনেচার বর্তমান। কেন কইছি? কারণ ওয়াকারের পথ বালক আর ডিজিএফআই হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করতেছে। কিভাবে? একদম দেখাই দিই চোখে আঙুল দিয়া। ঘটনা ঘটে শুক্রবার 12 ডিসেম্বর দুপুরের দিকে। ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে আসছে নাকি 80 জন শুটার বানোয়াট গল্প প্রচার করলো। কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো, আদাবরের লীগের সন্ত্রাসী যে জেলে ছিল, তারা জামিন করাইছে বিএনপির নেতা। তারপরে কি হলো? ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহা মিথ্যা তথ্য ছড়ায় যে অপরাধীরা 12 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে। অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পাইছে। চিন্তা করে, অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা। এছাড়া ঘাতক ফয়সালের বাবা মা আদালতে তাদের স্বীকারোক্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগারগাঁওয়ে তার বোনের বাসায় ছিল। অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায়, সেই সময় ওয়াকারের পথ বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে। চিন্তা করেন, তাদের সন্ধান করে লাভ নাই। মানে বুঝিছে? যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বোনের বাসায় তারা দেখা করে ফয়সালের সাথে। সেখানে আসামি শুটার ফয়সাল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগারগাঁও থেকে মিরপুরে যায়। পরে শাহজাহানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায়। শুটার ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয়। পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় আসে এবং তারা জুরাইন থেকে 2টা মোবাইল সিম কিনে ব্যবহার করে। বাবা আমার বক্তব্য যেটা পত্রিকায় প্রকাশ হয়েছে, আমি ব্যানে করছি না, সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোনো তথ্য নাই। ওয়াকারের পথ বালক প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিরুৎসাহিত করেছে না যে চলেই গেছে, তো এখন আর খুঁজে লাভ কি? ওয়াকারের পথ বালক অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে। এইরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে। তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন।
আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি, জুলকারনাইন শায়ের 100% ভুয়া তথ্য দিয়েছে। সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি পাঠাইছে, আর সেটা গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট করে এই ছবি পাইছে। 2026-এ এসেও এই কথা বিশ্বাস করার মতো নয়। পথ বালককে বলছিল আইসে ডিবেট করতে, করে না। এই তিনটা ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে ওয়াকারের পথ বালক আর ডিজিএফআই প্রথম থেকে হাদির ঘটনা নিয়ে আসল অপরাধীকে আড়াল এবং রক্ষা করার জন্য একের পর এক মিস ইনফরমেশন আর স্মোক স্ক্রিন ছড়াইছে। এই ইন্ডিয়ার দালাল পথ বালক বাংলাদেশের জনগণের 1 নাম্বার শত্রু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত উদ্বেগজনক একটি দাবি করেছেন। তিনি বলেছেন, দেশে বর্তমানে যেসব হত্যাকাণ্ড ঘটছে তা কোনো সাধারণ অপরাধ নয়, বরং এটি জুলাই গণ অভ্যুত্থানের প্রতিবাদী কণ্ঠস্বরগুলোকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটি গভীর ষড়যন্ত্র। প্রথমে ঢাকায় উসমান হাদি, এরপর খুলনায় মোতালেব শিকদারকে হত্যার ঘটনা সে ষড়যন্ত্রেই বহিঃপ্রকাশ। হাসনাত আব্দুল্লাহর মতে খুনিদের মূল টার্গেট হলো যারা 5 আগস্টে বিপ্লবের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং এখনও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আছেন। তিনি বলেন, পরাজিত ফ্যাসিস্টের দূষররা এখনও সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে, যারা সরাসরি রাজপথে নামতে না পেরে এখন গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। বেছে বেছে সংগঠন এবং সক্রিয় কর্মীদের হত্যা করে তারা বিপ্লবীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে, যাতে কেউ আর কথা বলার সাহস না পায়। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সারা দেশেই বিপ্লবীদের উপর ছোট বড় হামলার ঘটনা ঘটে যাচ্ছে। এটি কেবল ব্যক্তিগত আক্রোশ নয়, বরং রাজনৈতিকভাবে একটি পক্ষকে নিশ্চিহ্ন করার নীল নকশা বলে মনে করছে বিশ্লেষকরা। শহীদ উসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, হাদির খুনিদের যে কোনো মূল্যে গ্রেফতার করতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। সুদূর লন্ডন থেকে দেওয়া এক বার্তায় তিনি এ দাবি জানান এবং হাদির পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারেক রহমান বলেন, উসমান হাদি ছিলেন গণতন্ত্রকামী মানুষের কণ্ঠস্বর। তিনি ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখতেন। তাকে হত্যা করা মানে বাংলাদেশের গণতন্ত্র এবং উজ্জ্বল নক্ষত্রকে নিভিয়ে দেওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা বেছে বেছে দেশপ্রেমিক এবং সাহসী তরুণদের হত্যা করছে। হাদির হত্যাকাণ্ড সেই ষড়যন্ত্রেরই অংশ। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খুনিরা যেই হোক, তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে। কোনো অজুহাতেই যেন তদন্তে গাফিলতি করা না হয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি হাদির খুনিরা পার পেয়ে যায়, তবে দেশের বিচারহীনতার সংস্কৃতি আবারও জেগে বসবে। তারেক রহমান আরও বলেন, হাদির রক্ত বৃথা যেতে পারে না। তার হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে সোচ্চার থাকবে। তিনি দলের সকল নেতাকর্মীকে হাদির পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ করার আগে আজকের ভিডিওর শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একটিবার।